আজকে শরীফুল আলম সাহেবের মতন তো অর্থ সম্পদশীল মানুষ এইভাবে দলটা করে না। তাহলে এটি কিসের কাউন্সিল হলো? গঠনতন্ত্র দেখে না নির্বাচন কমিশন? পদের প্রতি ভালোবাসা আছে যার, তাহলে সামথিং এলস। আপনার আছে কোটি কোটি টাকা, আর আমি বলতেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনার আছে পদের লোভ, আর আমি পদকে লাথি দিয়েছি। সভাপতি মহোদয় সাধারণ সম্পাদকের নির্বাচন করছেন, এখানে আমি সেই ধরনের অদৃশ্য শক্তি দ্বারা বাধ্য হচ্ছি। আসলে পদত্যাগের বিষয়টা হয়েছে, এটা কোনো মান, অভিমান বা রাগ বা ক্ষোভ কোনো কিছুর উপরে না, কিন্তু এটা পরিষ্কার বিষয় যে এই দেশটা সংস্কার হওয়া দরকার ছিল। 5ই আগস্টের ওই জুলাই সনদ করলাম, যেই সনদ করলাম, যেই নামেই ডাকলাম, কিন্তু প্রকৃত অর্থটা কি ছিল? একটা নতুন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, যেখানে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ, সুশাসন হবে, নিরাপদ বাংলাদেশ হবে, একটি ধর্মনিরপেক্ষ, যেখানে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে না। বিগত দিনের যদি আপনি সংসদ দেখেন, ওইখানে ব্যবসায়ী বেনিয়া তাদের উপস্থিতি ছিল কম। যত এদিকে আসছে ব্যবসায়ী নেতৃবৃন্দ মনোনয়ন পেয়েছে, নেতা হয়েছে। এখন আপনি খেয়াল করেন, আব্দুল আওয়াল মিন্টুই বলেন আর আমাদের শরীফুল আলম ভাই বলেন, আব্দুল আওয়াল মিন্টু সাহেব তার ব্যবসাকে রক্ষার জন্য কিছু না কিছু কৌশল তো নিতেই হবে ভাই। এখন কিছু না কিছু কৌশল তো শরীফুল আলম সাহেবও নিবেন। কিন্তু এখন মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেবের সন্তান, যিনি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং ভাড়াবাসায় মৃত্যুবরণ করেছেন, যিনি 100 কোটি টাকার ওই মওদুদ আহমেদের বাড়িতে সই করেছেন কিন্তু নিজের বাড়ি নাই, যিনি এই যে ওনারা কি হতে চাচ্ছেন? এমপি। তো এমপি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সংসদ লঞ্চ করেছেন। এখন লঞ্চ করার পরে ওই সময় গণপূর্তের দায়িত্বে মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেব। এখন ডাক্তার ফজলুল করিম সাহেব সম্পর্কে না শরীফুল আলম সাহেব জানেন, না আদার্স বিএনপি নেতারা জানে। যদিও বি চৌধুরী সাহেব, ডাক্তার ফজলুল করিম সাহেব তাদের হাতে ধরেই কিন্তু পরবর্তীতে সেই হাউস ওয়াইফ গৃহিণী, মানে বাংলাদেশের অ্যাসেট, এই দেশমাতা লৌহ মানবী কি এর থেকে তো বেশি উনি। এই যে উনাকে বের করে নিয়ে আসলেন আপসীর নেত্রীকে, কারা নিয়ে এসেছিলেন? আমরা ওইটাকে ধরবো যে বিএনপির 4 নেতা থাকতে পারতো, তো ওইখানে মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেব থাকতো। কারণ উনি ওই সময় পলিটিক্সে চিন্তা করলেন, এরশাদ যখন সাহেবকে করে ফেললো, অভ্যুত্থান করে উঠে আসলো, তাহলে আপনি চিন্তা করে দেখেন ওইখানে উনাদের কতটা থট, বি চৌধুরী সাহেব, আমার পিতা মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেব, উবাইদুর রহমান সাহেব, ওনাদের কনসেপ্টটা যে এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাগবে। স্বাভাবিকভাবে একজন হাউস ওয়াইফ হিসেবে উনি প্রথম উত্তর তো এটাই দিবেন। এখানে আমার পিতা উত্তর দিয়েছেন যে অবশ্যই সম্ভব, আপনি পারবেন, আপনি আসেন ম্যাডাম। তো সেইখান থেকে তো বিএনপির আরেকটা বীজ রোপণ হলো। এখন সেইখানে বিএনপির পার্টি অফিসে ডাক্তার ফজলুল করিম সাহেবের নাম নাই। কি কস? এই যে সম্মেলন করলেন, ওনার নামে হয় নাই, যে কি বলে, ওনার নামে আপনার শোক আনেন নাই। আবার কি এক বিরাট ভাজন অবস্থা, আপনি এখান থেকে ওইখানে যাবেন, অমুকের লোক। আরে আজকে জামাত যে থ্রেট করে, জামাত কেন থ্রেট করে? কারণ জামাত একটা শৃঙ্খলাবদ্ধ দল। জামাত বিগত 20 বছরে দলের ভিতরে থাকা সেকুলার নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, সর্বশেষ যখন ক্ষমতায় আসে সেখানে কি বিএনপি লিডারশিপ সেখানে বসা, বদরুদ্দোজা চৌধুরী সাহেব, কর্নেল অলি আহমেদ সাহেব, তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব, মান্নান ভুঁইয়া সাহেব, সবাই তো। তার মানে উনার একটা এই আমাদের মতো অনুন্নত দেশে ক্ষমতায় আসতে গেলে উন্নত দেশের ব্যালেন্স প্রয়োজন, সেই ব্যালেন্সটা তো উনারা করেছেন। কিন্তু কি হলো, আপনি খেয়াল করে দেখবেন যে এইখানে জামাতের যে দীর্ঘ চিন্তার ফসল, উনি একটা জাস্ট ওই যে শেখ হাসিনা যাবে, উনি একটা করতে চেয়েছিলেন মুন্সিগঞ্জের এইখানে। শুধু এইটার কারণে উনার ওই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ইতি টানতে হয়েছে। উনি ক্রন্দনরত এই দেশে ওই জায়গা থেকে চলে গেছেন। তানভীর আহমেদ সিদ্দিকীর মতো লিজেন্ড বের হয়ে গেছেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে একসাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, কর্নেল অলি আহমেদ সাহেব, ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে।
এরপরে যে লেজুর ভিত্তিক নেতৃত্ব আসছে সেটা অবশ্যই আমি বলবো জামাতের কৌশলের কাছে হেরে গেছে। তারা যখন যা বলেছে শেখ হাসিনার কাছে ধরা খেয়েছে, একথা তো আপনাকে স্বীকার করতে হবে। এখন তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি যদি শহীদ জিয়ার আদর্শে চলেন তাহলে দলের মধ্যে এক বিরাট প্রক্রিয়া, ছাঁটাই প্রক্রিয়া এনে দেশের সংস্কার করে এরপরে নির্বাচনে যেতে হবে। আর না হয় আমরা যতই সালাউদ্দিন স্যার বলুক আর যাকে দিয়েই কথা বলা, দেশের পরিবেশ সবাই বুঝতে পারছে। আপনি তো প্রথম দিনই ম্যাডামের উপরে ট্রল হওয়া, আপনি দিলেন সালাউদ্দিন সাহেবের নাম, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার আসলেন, আপনি দেন ডাকসু ফেইল, আপনি জাকসু ফেইল। কিসের নির্বাচনে বিএনপির প্রার্থীরা এত মাতাল হয়ে গেলেন? ওনারা কি দেখতে পারতেছেন না ওনাদের অবস্থা? একজন মনোনয়ন পাবো, 5 জন সরে যাব। আজকে শরীফুল আলম সাহেবের মতো নেতা, আমি ওই যে ওনাকে রেসপেক্টের একটা জায়গা হইলেও ওনার মতো অর্থ সম্পদশীল মানুষ এইভাবে দলটা করে না। কিন্তু সত্যিকার অর্থে আপনি বিশ্বাস করেন সেই কোনো এক অদৃশ্য শক্তি তার বিফোর 5ই আগস্ট আর আফটার 5ই আগস্ট চেঞ্জ হয়ে গেল। এখন আপনাকে খেয়াল করতে হবে, আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হন আর যুগ্ম মহাসচিব হন, ইটস জাস্ট এ পলিটিক্যাল পার্টি। ইউ আর নট এ মিনিস্টার, ইউ আর নট এ মিনিস্টার, ইউ আর নট এ মেম্বার অফ পার্লামেন্ট ম্যান। কারণ আপনি বাংলাদেশ সরকারের কেউ না। তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের গর্ব, এই মাটি মানুষের গর্ব, কিন্তু আপনাকে আইনগত কথা তুলে ধরতে হবে। উনি তো এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো পদে আসেন নাই, কথাটা খেয়াল করেন। ঠিক তেমনি আপনি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, জামাত হোক, যতক্ষণ পর্যন্ত আপনি ইলেক্টেড না হন, একটা পদে আসেন, ততক্ষণ যে আপনার পোর্টফোলিও, সেটা তো আমার কাছে মনে হয়েছে এখানে ভিন্ন কিছু আছে। না হয় দীর্ঘ 12 বছর যেখানে আওয়ামী সংখ্যাগরিষ্ঠ বার সর্বোচ্চ শ্রম এবং আমার পিতার পরিচয় সততা দিয়ে আমি আমার মেধা এবং যোগ্যতার ছাপ রেখে এখানে বিএনপি, আমি সহ আমার ভাই বন্ধুদের সহায়তায় বিএনপি বারংবার জয়লাভ করে। 5ই আগস্টের পরে হঠাৎ একটা হামলা হয়ে যায়, সাবোটেজ, 150 বছরের বারের মধ্যে সশস্ত্র অস্ত্রধারীরা ঘন্টার পর ওইখানে অবস্থান নেয়, বন্দুক ছিল, দা ছিল, চাপাতি ছিল। সেখানে বাগরুদ্ধ হয়ে পড়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি। এর 3 দিন আগে আমি বাধা দেই সোহরাব সাহেবকে, বাধা দিতে যাই। ওইটাকে আমার ওইখানের বিষয়ে থাকতে পারে, আমি জানি না। ওই ঘটনার পরেও আমাকে এসপি সাহেব বলেন, আমি বলি এটা তো ল এনফোর্সিং এজেন্সির বিষয়, তো আমার কোনো বিষয় না, আমি কাকে সন্দেহ করব। কিন্তু হ্যাঁ, আমি বলতে পারি মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেবের সন্তান হিসাবে, এবং এই একই সংসদীয় আসনে সাবেক জেলা বিএনপির সেক্রেটারি মাসুদ আলী সাহেব, উনিও আমার ভাই। এবং আমি যদি বলি এই যে সর্বশেষ ধ্বংসযজ্ঞের মধ্যে যদি একজন সৎ মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন, সেখানে যে নামটা বেজে উঠবে, নাম বাজবে সৈয়দ আশরাফ ফুল ইসলাম, সে আমার ভাতিজা। এখানে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন হেভিওয়েট নেতা, দীর্ঘদিনের নেতৃত্ব উনার, এটা তো উনি একদিনে হয় নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমরা খুব শক্তভাবে কথা বলতেছি, আওয়ামী লীগের পক্ষেও বলছি। এই স্ট্যান্ডটা কেউ নিতে পারছে না কেন? কারণ আপনি আর দেখবেন আদার্স রিলেশনস উইথ দেম। আমরা এখানে হলপ করে বলতে পারি, আমরা মহামান্যর চত্বরেও যাইনি, সৈয়দ আশরাফ সাহেবের চত্বরেও যাইনি। তাহলে এখন আপনাকে একটা জায়গায় দাঁড়াইতে হবে, এক নেতার এক পথ, আর পদের প্রতি ভালোবাসা আছে যার, তাহলে সামথিং এলস। আর সর্বপ্রথমে আমি বলবো তারুণ্যের অহংকার তারেক রহমানকে, ফেসিস্টের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তো পরে, 5ই আগস্টের পর আপনার দলের নীতি নির্ধারকরা, নেতৃবৃন্দ কার কত কি অবস্থান, সেটাও তো আপনাকে সুনিপুণ করতে হবে। মুখে মুখে ফেসিস্ট, সেদিকে আমি নিজেই ফেসিস্ট। তো এখন নতুন বাংলাদেশ আসছে, ছেলেরা কথা বলতেছে তারেক রহমান সম্পর্কে, কোনো উত্তর নাই। আপনি দেখেন একটা কাউন্সিল দিতে হয়েছে, কাউন্সিল আপনি দিলেন,
কাউন্সিলের তো প্রথমেই এখানে গলদ আছে। নির্বাচন কমিশন গঠনতন্ত্র পড়ে নাই। প্রত্যেক সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকের আপনার একটা চাঁদা পরিমাণ দিতে হয়, সেই চাঁদা ক্লিয়ার করতে হয় 2 বছরের মাঝে। ভাই, আমি ভোটার হিসাবে নাই নেন, আপনি তো যারা প্রার্থী তাদেরটাও ক্লিয়ার করবেন, আর ভোটারই করবেন না কেন? এটা তো গঠনতন্ত্র। তাহলে এই কাউন্সিলের পরামর্শটা আপনাকে কে দিল? যে কাউন্সিলে ভোট তসরুপের কথা আসছে, যে কাউন্সিলে দেখা সভাপতি মহোদয় সাধারণ সম্পাদকের নির্বাচন করছেন। এখন আমি আজকে একটা প্রশ্ন করি আমার দলের নীতি নির্ধারক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো নয়, তারুণ্যের অহংকার তারেক রহমান স্যারের কাছে। আজকে থেকে আমাকে দলের দায়িত্ব প্রদান করেন, যে কোনো ইউনিট। আমি বলবো আমার কৃত ইউনিট 3 বছর পরে আমি যদি প্রার্থী হই, এখানে আমি নির্বাচিত হব, কারণ দে আর মাই ম্যান। তাহলে এটি কিসের কাউন্সিল হলো? গঠনতন্ত্র দেখে না নির্বাচন কমিশন। যিনি নির্বাচন কমিশনার হলেন, উনি পিপি হইতে না পাইরে আওয়ামী লীগের মামলা করলেন। উনি ডিআইজি হারুন সাহেবের প্রভাব খাটিয়ে চলেছেন। উনি বিগত সময় বসে বসে আলম সাহেব বসেছেন, আমরা ওইখানে গেছি, কিন্তু ওনার 20টা মিছিল নাই। তাহলে এটা কোন সিন্ডিকেট এসে বসলো? ভৈরব বাড়ি উনি এখানে এনফোর্স করে ওনাকে আহ্বায়ক বানিয়ে দিলেন। এখন আমরা ওনাকে বলি, আপনার আছে কোটি কোটি টাকা, আর আমি বলতেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনার আছে পদের লোভ, আর আমি পদকে লাথি দিয়েছি। কারণ মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেব এই শিল্পকলায় সর্বজন একই বাক্যে উঠেছেন যে ডাক্তার ফজলুল করিম সাহেব সভাপতি হবেন। উনি বলেছেন সব একজনের কাছে থাকা যাবে না। দ্যাটস দ্য পলিটিক্স। আজকে সেই পলিটিশিয়ান নাই বিএনপির মাঝে। এখন আমাদেরকে যদি সেই অদৃশ্য শক্তির কথা আপনি ওইখানে বলেন, সেই অদৃশ্য শক্তি আমাদেরকে ফেস করতে হচ্ছে, তাহলে আপনি শরীফুল আলম সাহেবকে রাখেন, নতুবা আমাদেরকে ক্ষমা দেন। কারণ আমার রক্ত সেই রক্ত যিনি কিনা 3 বার এরশাদের সরাসরি মন্ত্রিত্বের সুযোগ প্রত্যাখ্যান করে একটি মন্তব্য বলেছেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের সদস্য, এরশাদের মতো খারাপ দুষ্ট লোকের সাথে আমি মন্ত্রিত্ব দিব না। যেখানে এইখানে একটা পদই দিতে পারতেছেন না, ছাড়তে পারতেছেন না, সেখানে তার নামে তার সন্তানের সামনে, যিনি কিনা শুধুমাত্র রক্ষীয় আদর্শিক বটে, এখন আমাকে তো রিলিজ হইতে হবে আমার বিবেকের কাছ থেকে। বিএনপি আমার কাছে অনুভূতির নাম, আমার আবেগের নাম, আমার পিতার এখানে স্পর্শ, আমার না পাওয়ার বেদনা, আমার অনেক প্রশ্ন। আর একদিকে ওই ধরনের নেতৃত্ব থাকবে। আমি একজন মনে করি সৎ, যদি ন্যূনতম মেধা দল বিবেচনা করে, এক হলো উনি আমাকে দেশের জন্য করার জন্য একটা যথাযথ জায়গায় ব্যবস্থা নেবেন, আর নতুবা ঢেলে সাজাবেন দল মেধা, সততা এবং যোগ্যতার ভিত্তিতে। এইভাবে একটা দল চলে যেতে পারে না। অবশ্যই আমি যদি এই কাউন্সিলের প্রধান থাকতাম, আমি সাবেক প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাইকে দাওয়াত দিতাম। কারণ এটা একটা কাউন্সিল, এটা একটা উৎসব, যেই উৎসবের শুরু থেকেই থাকে আমার প্রভাব খাটানোর প্রক্রিয়া। উনি একই প্রক্রিয়ায় ওই যে সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব হয়েছেন, উনি তো ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তো ওনারা আমাদেরকে কি বেনিফিট এনে দিলেন? আমরা একের পর এক আন্দোলন করেছি, ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ অর্থ দিয়ে হয়তো বা আংশিক কোনো কিছু করা যায়, কিন্তু অর্থ দিয়ে কারিশমেটিক লিডারশিপ আনা যায় না। অর্থ দিয়ে বিদেশি দাতা সংস্থার আস্থা আনা যায় না। অর্থ দিয়ে বড় বড় রাষ্ট্রের সুনজর আনা যায় না। এখানে আমি সেই ধরনের অদৃশ্য শক্তি দ্বারা বাধ্য হচ্ছি। আর আমারও যদি দল মনে করে কে দল এখানে সুযোগ দিবে না, আমি দলকে ধন্যবাদ জানাই।
আমার এখানে আমার বরঞ্চ মনে করব যে আমার রিলিজ হয়েছে আমার 40 ইয়ার্সের আমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতি প্রশ্ন, যে কেন ডাক্তার ফজলুল করিম সাহেবরা হারিয়ে যায়, কেন এই দেশে একজন সৎ মানুষ যিনি হীরা জহরতের উপর দিয়ে হেঁটে গিয়ে একটা হীরা ধরেন না, কিন্তু তাদেরকে পুরস্কৃত করা হয় না ভাইয়ারা। তো আমার ওই বিবেকের কাছ থেকে মুক্তির জন্য আমি এখানে দিয়ে লেভেল প্লেইং ফিল্ডে দাঁড়িয়েছি। এখন দল অবশ্যই জেলা বিএনপি হোক আর যে কোনো জায়গায় হোক, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাকে যথাযথ জায়গায় যে কোনো জায়গায় পাঠাতে পারেন। আবার উনি যদি মনে করেন আমি এটার অযোগ্য, তারপরেও আমি বাধিত আছি। কারণ আমি এখন পর্যন্ত তো, যদিও আমার পদ না থাকলেও আমি তো বিএনপির কর্মী সমর্থক বলে দাবি করছি, কিন্তু কাল যদি ওই সিচুয়েশন না থাকে তাহলে হয়তো আমি বিএনপির তো আর ওইখানে থাকলাম না। তখন আমি ওইখানে বক্তব্যটা হবে এমন, আমার মেধা, আমার পরিবার, আমার এই যোগ্যতা, সততা, নীতির ভিত্তিতে যদি ভবিষ্যতে আমার যে ইথিক্স, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের অস্বীকার করে তো আমি এদেশের রাজনীতি করতে পারবো না। সেখানে যদি কোনো ধরনের অফার আসে, সেখানে যদি কেউ আমাকে যথাযথ মূল্যায়ন করে, দরকার পড়লে সেদিকেও আমি যেতে পারি। এখানে যখন দলই আদর্শিক থাকবে না, দলই যখন টাকাওয়ালাদের কাছে চলে যাবে, তাহলে আমরা ধরে নিব তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল চলছে না, আর যেই কারণে দল বারবার ব্যর্থ হচ্ছে। আমি মনে হয় কথাটা বাড়িয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া চাই। আসসালামু আলাইকুম।